চেন রিঅ্যাকশন শুধু কেমিস্ট্রিতেই পড়েছিলে, কিন্তু এই গল্পে সেটা লাইভ দেখতে পাবে। এই সিনেমার একটি টুইস্ট থেকে আরেকটি, তারপর আরও একটি, এবং সংখ্যা শেষ হবে না, এত টুইস্ট আসতে থাকবে। বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া মঙ্গলভারম মুভিটির কথা। গল্পের শুরুর দিকটা কিছুটা বোরিং মনে হতে পারে, তবে স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন। আর এন্ডিং সিন জাস্ট আপনার কল্পনার বাইরে। কাহিনী বলে সাসপেন্স নষ্ট করতে চায় না, তাই গল্পটি শুরু করছি। গল্পের শুরুতেই লক্ষ্মীপুর নামের একটি গ্রামের সিন দেখানো হয়, যেখানে আমরা দুটি বাচ্চাকে দেখতে পাই। ছেলেটির নাম রবি এবং মেয়েটি শ্যালু। তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড। মেলায় তারা একটি ছবি তুলেছিল। এখন সেই ছবিটি দেখে শ্যালু রবির খুব প্রশংসা করে, কারণ এই ছবিতে রবিকে খুবই হ্যান্ডসাম লাগছে। রবি বলে, হ্যাঁ, কিন্তু তোমাকে ভালো লাগছে না, কারণ তোমার চোখে কাজল নেই। শ্যালু বলে, বাড়িতে কাজল ফুরিয়ে গেছে, নানি এখনও নিয়ে আসেনি। তখন রবি শ্যালুকে একটি কাজলের ডাব্বা দেয়। শ্যালু জিজ্ঞাসা করে, তুমি এই কাজল কোথা থেকে পেলে? রবি বলে, গত রাতে আমি মন্দিরে গিয়ে এটা তোমার জন্য নিয়ে এসেছি। শ্যালু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি রাতে একা মন্দিরে গিয়েছিলে? তোমার ভয় লাগেনি? রবি বলে, তা অবশ্য লেগেছিল, কিন্তু কাজল ছাড়া তোমাকে ভালো লাগে না। যখন তুমি কাজল পরো তখন মনে হয় সাদা আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। কাজল পরলে তোমাকে অনেক সুন্দর দেখায়। বাড়ি ফেরার পথে একটি কুয়োর মধ্যে তারা একটি বাচ্চা কুকুরকে দেখতে পায়। এরপর তারা দুজনে মিলে সেই কুকুরটিকে কুয়ো থেকে বের করে। শ্যালু সেই কুকুরটিকে নিয়ে তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরতে চায়, কারণ তার বাবা কিছুক্ষণের মধ্যেই তাকে নিতে চলে আসবে। আসলে বিষয়টা হলো, শ্যালুর মা মারা যাওয়ার পর শ্যালুর বাবা আরও একটি বিয়ে করেছেন, এবং সেই মহিলা অর্থাৎ শ্যালুর সৎ মা তার স্বামীকে নিয়ে অন্য গ্রামে থাকেন। শ্যালু তার নানির কাছে থাকে। শ্যালুর মা মারা যাওয়ার আগে শ্যালুর নামে কিছু জমিজমা রেখে গিয়েছিলেন। শ্যালুর বাবা এবং তার সৎ মা শ্যালুর নানির কাছে এসে সেই জমিজমার ব্যাপারে কথা বলেন। শ্যালুর বাবা বলেন, যদি এই জমি আমার নামে করে দেওয়া হয় তাহলে আমি শ্যালুকে আমার সাথে নিয়ে যাব। শ্যালুর নানি শ্যালুকে ছাড়া এই জমি আর কাউকে দিতে চান না। এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া অশান্তিও হয়। অ্যাকচুয়ালি শ্যালুর বাবা তার দ্বিতীয় স্ত্রীর কথায় ওঠা বসা করেন। শ্যালু তার বাবাকে খুবই ভালোবাসে, কিন্তু তার বাবার শ্যালুর ওপর কোনো রকম ভালোবাসা নেই। শুধুমাত্র জমি জমার ব্যাপারে কথা বলে তিনি ফিরে যান। শ্যালু দুঃখী মনে মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করে। রবি তাকে বোঝায়। সে বলে, তোর বাবা আর আমার বাবা, তারা থাকা না থাকা দুটোই সমান। এর কিছুক্ষণ পর রবি তার বাবার কাছে মার খায়, কারণ সে তার বাবার বিড়ির প্যাকেট আনতে ভুলে গেছে। রেগে গিয়ে সে মন্দির থেকে দৌড়ে পালায়, কিন্তু রবির বাবা শ্যালুর সাথে খুবই নরম সুরে কথা বলে। পরদিন শ্যালুর নানি তার বাবাকে ফোন করে জানায়, শ্যালু এবার প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তোমরা দয়া করে এখানে এসো, আমি একা কি করব বুঝে উঠতে পারছি না। শ্যালুর মায়ের কথাবার্তা এবং শ্যালুর বাবার ক্ষিপ্ত মেজাজ, তাদের কথাগুলো শুনলে এটাই মনে হয় যে শ্যালুর প্রতি তাদের কোনো মায়া দয়া নেই। দুঃখী শ্যালুর নানি তাকে এই সমস্ত বিষয়ে বোঝাতে থাকে। তিনি বলেন এটা উপরওয়ালার আশীর্বাদ, এবং তিনি কিছু রীতিনীতিও পালন করা শুরু করে দেন। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই একটি বাড়ি আগুনে জ্বলছে। শ্যালুর চিৎকারে স্পষ্ট হয় যে এই বাড়িটি রবির, অর্থাৎ রবি এবং তার বাবা দুজনে এই ঘটনায় মারা যায়। এটি দেখে শ্যালু খুবই কষ্ট পায়, কারণ রবি ছিল তার বেস্ট ফ্রেন্ড। এরপর সিন কাট হয় এবং 10 বছর পরে সিন দেখানো হয়। সাল 1996। মঙ্গলবার রাত 1টার সময় আমরা একটি কুকুরকে একটি অন্ধকার গলি দিয়ে দৌড়াতে দেখি। এরপর গ্রামের বাইরে একটি মহিলা, যাকে মাথায় এবং তার দু হাতে দুটি আগুন নিয়ে দৌড়াতে দেখি। ব্যাকগ্রাউন্ডে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো একটি মিউজিক বাজছে, তবে এই দৃশ্যটি বড়ই অস্পষ্ট। পরদিন সকালে একজন বয়স্ক ব্যক্তি দেওয়ালের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিলেন। তখন একটি লোক এসে জিজ্ঞাসা করে, কি হে বুড়ো, কি দেখছো? তারপর ওই ব্যক্তিও সেই জায়গার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সেই গ্রামের অনেক মানুষ সেখানে জড়ো হয়, এবং তারাও সেই একইভাবে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। এই গ্রামে কাশিরাজ এবং পুলি নামে দুটি লোককে দেখতে পাই। পুলি চোখে দেখতে পায় না। কাশি লক্ষ্য করে একটি জায়গার মধ্যে বেশ কয়েকটি লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। সন্দেহ দূর করতে তারাও সেই জায়গায় চলে আসে। দেখা যায় কাশিও ঠিক একইভাবে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। অন্ধ পুলি কিছু বুঝতে না পেরে কাশিকে কোলাহলের কারণ জিজ্ঞাসা করে। ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েলও সেখানে আসে। ড্যানিয়েল পড়াশোনা জানে না। সকলকে সেই দিকেই তাকিয়ে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে, আরে কাশিরাজজি, বলেন না ওখানে কি লেখা আছে? কাশিরাজ বলে ড্যানিয়েলের বউয়ের সাথে একটি লোকের সম্পর্ক চলছে। কথাটা শুনে ড্যানিয়েল খুবই রেগে যায় এবং তার স্ত্রীকে পেটানোর জন্য সে বাড়ি থেকে এগিয়ে যায়। অপরদিকে আমরা একটি চাষিকে দেখতে পাই। গ্রামে একটি পুরনো কুয়া ছিল। সেই কুয়ার ওপরে কিছু প্রজাপতি উঠছিল। চাষি দেখতে পায় কুয়ার পাশে দুটি মৃতদেহ পড়ে আছে।
কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীদের ভিড় সেখানে জমা হয়। তাদের কথাবার্তা থেকে জানা যায় এটা ড্যানিয়েলের স্ত্রী এবং সেই লোক যার সাথে তার সম্পর্ক চলছিল, এবং তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। গ্রামবাসীদের মনে হয় এরা হয়তো অপমানের কারণেই আত্মহত্যা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে দেওয়ালে তাদের নামটা কে লিখেছে এবং কেনই বা লিখেছে। কিছুক্ষণ পর মায়া নামের একজন লেডি পুলিশ অফিসারকে দেখতে পাই। সদ্য ট্রান্সফার হয়ে সেই গ্রামে এসেছে। এরপর বাসু নামের একজন ফটোগ্রাফারকে দেখতে পাই, যে এই মৃতদেহগুলির ছবি তোলে। অফিসার মায়া ড্যানিয়েলকে বেশ কয়েকটি প্রশ্ন করে। তারপর সে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, আমার মনে হয় এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। সত্যিটা তখনই জানা সম্ভব হবে যখন এই লাশগুলো পোস্টমর্টম করা হবে। কিন্তু গ্রামবাসীরা এতে পুরোপুরি আপত্তি করে, কারণ এই গ্রামে কখনো কারো পোস্টমর্টম করা হয় না। তখন কাশি বলে, যদি আপনারা পোস্টমর্টম করাতে চান তাহলে আপনাকে আমাদের গ্রামের জমিদার প্রকাশবাবুর কাছে অনুমতি নিতে হবে। পরবর্তী দৃশ্যে জমিদার প্রকাশম বা প্রকাশবাবুকে দেখতে পাই। সকালে উঠেই প্রকাশম তার বাবার ছবিতে চপ্পল মারে, কারণ মারা যাওয়ার সময় তার বাবা তার জন্য কিছুই রেখে যায়নি, শুধুমাত্র একটি পুরনো গাড়ি এবং এই জরাজীর্ণ বাগান বাড়ি ছাড়া। প্রকাশম খুবই অহংকারী ধরনের লোক। প্রকাশমের স্ত্রী আরতি নিয়ে আসে, কিন্তু প্রকাশম ঈশ্বরে বিশ্বাস করে না। স্ত্রীকে বকাঝকা করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় সে ওই ঘটনাস্থলে পৌঁছায়। অফিসার মায়া বডি পোস্টমর্টমের জন্য প্রকাশমের কাছে অনুমতি চায়, কিন্তু প্রকাশম তাতে সম্পূর্ণভাবে আপত্তি জানায়। সে বলে, আমাদের গ্রামে কখনো পোস্টমর্টম হয় না এবং আমি থাকতে তা হতেও দেব না। এদের গোপন ব্যাপার ফাঁস হয়ে গেছে, তাই এরা সুইসাইড করে নিয়েছে। এটাই ডায়েরিতে নোট করো এবং এখান থেকে চলে যাও। অফিসার মায়াকে আর কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে প্রকাশম চলে যায়। ড্যানিয়েলের স্ত্রী খ্রিস্টান হওয়ার কারণে খ্রিস্টান পদ্ধতিতে তাকে দাফন করা হয়। অপরদিকে এক মুখোশধারী ব্যক্তিকে দেখতে পাই, যে হিন্দু শাস্ত্রমতে মৃতদেহটি পুড়িয়ে দেয়। আমি জানি তোমরা হয়তো সেই সাসপেন্স পাচ্ছ না যেমনটা আমি শুরুতে বলেছিলাম, কিন্তু ভাই ধৈর্যের ফল মিঠা হয়, একটু সবুর করো। সাসপেন্সের আসল ফিলিংস তুমি এই গল্পে পাবেই পাবে। যাই হোক, সিন চেঞ্জ হয় এবং আমরা কাশিকে দেখতে পাই। কাশি এই গ্রামের প্রতিটি মহিলার সাথে ফ্লার্ট করে, কিন্তু কোনো মহিলাই তাকে পাত্তা দেয় না। সেই পথেই হেঁটে যাওয়া একজন ডাক্তারকে দেখতে পাই। কাশি এবং পুলি সেই ডাক্তার সম্পর্কে আলোচনা করছিল। এক দম্পতি তাদের বাচ্চাকে এই ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তারের কথা অনুযায়ী মেয়েটির কলেরা হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে দ্রুত শহরে নিয়ে যেতে হবে, কারণ গ্রামে কোনো হসপিটাল নেই। এমনকি ডাক্তার এই বাচ্চাটির বাবার হাতে শহরে যাওয়ার গাড়ি খরচটাও দিয়ে দেয়। অপরদিকে নানি নামের এক যুবক গুর্জা নামের এক ব্যক্তির বাড়িতে আসে, কারণ সে গুর্জার বোনকে ভালোবাসে। এখানে তারা কিছুটা রোম্যান্স করে। ঠিক সেই মুহূর্তে গুর্জার বুলেটের শব্দ পেয়ে নানি তাড়াহুড়ো করে বাইরে চলে আসে। অ্যাকচুয়ালি গুর্জা ফটোগ্রাফার বাসুকে সহ্য করতে পারে না, আর নানি ছিল তার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ চোরের দলে থাকলে সেও চোর। গুর্জা নানিকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। নানি বলে সে অনুষ্ঠানের জন্য ইনভাইট করতে এসেছিল। পরের দিন সেই অনুষ্ঠানটি শুরু হয়। গ্রামের এক ব্যক্তির মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাই ওই ব্যক্তি গ্রামের সকলকে তার বাড়িতে দাওয়াত দেয়। গুর্জা এবং তার বন্ধুরা সেই বিষয়েই আলোচনা করছিল যে সেই দিন দেওয়ালে তাদের নামটা কে লিখতে পারে। আসলে যে লোকটি মারা গেছেন তিনি গুর্জার খুব ভালো বন্ধু ছিলেন। গুর্জার কথা অনুযায়ী সে বাসুকেই সন্দেহ করে। নানি তখন সেই জায়গাতেই উপস্থিত ছিল, তাই সে তাদের সব কথা শুনে ফেলে এবং বাসুর কান ভাঙায়। এরপর বাসু এবং গুর্জার মধ্যে তীব্র হাতাহাতি শুরু হয়। শুধু তাই নয়, সেই দাওয়াতে অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমন্ত্রিত সমস্ত লোকজন একে অপরের সাথে লড়াই ঝগড়া করতে শুরু করে। দুইজন থেকে শুরু করে ঝগড়াটি পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু জমিদারের গাড়ি আসার সাথে সাথেই সবাই চুপ হয়ে যায়, যেন কিছুই হয়নি। ফাংশনে প্রকাশম আসেনি। প্রকাশমের স্ত্রী সেখানে এসে প্রাপ্তবয়স্ক মেয়েটিকে কিছু উপহার দেয়। প্রকাশমের স্ত্রী চলে যাওয়ার সাথে সাথেই আবার সেই লড়াই ঝগড়া একইভাবে শুরু হয়ে যায়। অবশেষে গ্রামের সিনিয়ররা সকলকে শান্ত করে। পরের দিন এই গ্রামের পুরোহিত জমিদার প্রকাশমের বাড়িতে এসে মেলায় উৎসবের জন্য চাঁদা চায়। প্রকাশম ঈশ্বরে বিশ্বাস করে না, টাকা তো সে দেয়ই না, উল্টে সে পুরোহিতকে অপমান করে এবং তাকে প্রাণে মারার হুমকি দেয়। কিন্তু প্রকাশমের স্ত্রী অত্যন্ত দয়ালু, তিনি পুরোহিতকে ডেকে টাকা দেন। পুরোহিতের কথা থেকে জানা যায় গ্রামের এই উৎসবটি সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার রাতে শেষ হবে। এরপর অফিসার মায়া যখন গ্রামে ফিরছিলেন তখন মায়া কলা বাগানের মধ্যে একটি মুখোশধারী মূর্তি দেখতে পায়, কিন্তু পরে তারা এটাকে মনের ভুল মনে করে চলে যায়। সোমবার রাত থেকেই মেলার উৎসব খুবই জমজমাট শুরু হয়, যেখানে গ্রামের দেবতা মালচা মায়ের পুজো করা হয়
একটি গান বাজে এবং গ্রাম থেকে কিছু দূরে এক মুখোশধারী ব্যক্তিকে নাচতে দেখা যায়। উৎসব শেষে সবকিছু যখন শান্ত হয়ে যায়, আমরা আবার সেই মহিলাকে দেখতে পাই, যে মাথায় এবং হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছে। এখানে তার চেহারা কিছুটা স্পষ্ট হয়, তবে এই মহিলা কে সেটা একটু পরে জানতে পারবো। পরদিন সকালে নিয়মিত দুধ দিতে আসা এক দুধওয়ালা গ্রামে এসে পৌঁছায়, কিন্তু আজ সে কিছু একটা দেখে আতঙ্কিত হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর সেখানে অনেক গ্রামবাসী জড়ো হয়। বিষয়টি হলো, দেয়ালে আবার দুটি নাম লেখা হয়েছে, একটি পুরুষ এবং একটি নারীর। তাদের মধ্যেও অবৈধ সম্পর্ক ছিল। খবর পাওয়া যায় গ্রামের শেষ প্রান্তে তাদের মৃতদেহ ঝুলছে। ইন্সপেক্টর মায়া সেখানে আসে। মায়া গুর্জাকে বলে, যারা মারা গেছে তারা দুজনেই তোমার বন্ধু ছিল, হতে পারে তুমি তার পরবর্তী টার্গেট। মায়া ভাসুকে জিজ্ঞাসা করে, তোমার এবং গুর্জার মধ্যে লড়াই ঝগড়া চলছে? বাসু বলে, না ম্যাডাম, এমন কিছু না, এটি একটি সাধারণ ঝগড়া। কিছুক্ষণ পর জমিদার প্রকাশম সেখানে আসে। মায়া প্রকাশমকে বলে, আপনার গ্রামের মানুষেরা তো বড়ই অদ্ভুত। প্রথমে তারা ফষ্টি করে, তারপর লজ্জা ঢাকতে তারা আত্মহত্যা করে, কিন্তু তারা যে এত বড় গাছ থেকে ঝুলছে তার নিচে কোনো রকম সাপোর্ট নেই। এর মানে তো একটাই দাঁড়ায়, কেউ তাদের প্রথমে হত্যা করেছে, তারপর সেটাকে আত্মহত্যা দেখানোর জন্য গাছে টাঙিয়ে দিয়েছে। আমি আগেই বলেছি, এই মৃত্যুর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। মায়া প্রকাশমকে আর কোনো কথা বলার সুযোগই দেয় না। কোনো রকম পারমিশন ছাড়াই সে এই বডিগুলোকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করে। এরপর মায়া ড্যানিয়েলের স্ত্রীর কবর খুঁড়ে লাশটি বের করার চেষ্টা করে, কিন্তু কবর থেকে ড্যানিয়েলের স্ত্রীর লাশ পাওয়া যায় না, অর্থাৎ হত্যাকারী সমস্ত প্রমাণ মুছে ফেলেছে। এর কয়েকদিন পর গ্রামবাসীরা মন্দিরে পঞ্চায়েত বসায়। গ্রামের বয়স্করা বলেন, আমাদের খুব শীঘ্রই কিছু একটা করা দরকার, না হলে এই গ্রাম ধীরে ধীরে শেষ হয়ে যাবে। প্রথমে আমাদের সেই ব্যক্তিকে ধরতে হবে যে দেয়ালের নামগুলো লিখছে। মন্দিরের পণ্ডিত বলেন, আগামীকাল মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে এই ঘটনাগুলি ঘটছে, তাই আজ রাতেই কিছু একটা করা দরকার। এরপর গোটা গ্রামে ঢোল পিটিয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়, আজ রাতে সবাই যেন নিজেদের ঘরে থাকে, বিশেষ করে যারা সম্পর্কের মধ্যে আছে তারা যেন ঘর থেকে না বাইরে আসে। রাত হলে গ্রামের যুবকরা গলিতে গলিতে টহল দিতে থাকে। অপরদিকে গ্রামের একদম শেষ প্রান্তে সেই মহিলা দুই হাতে এবং মাথায় আগুন নিয়ে দৌড়াতে থাকে। এদিকে যুবকদের ভিড় থেকে ড্যানিয়েল একজন সন্দেহজনক লোককে দেখতে পায়। লোকটি মুখে গামছা জাতীয় কিছু বেঁধে রেখেছে। সকলের মনে হয় এই সেই ব্যক্তি যে দেয়ালে নাম লিখে বেড়াচ্ছে। লোকটি তাদের দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। তখন গুর্জা এবং তার বন্ধুরা সেই ব্যক্তিকে ধাওয়া করতে শুরু করে। এখানে খুবই দীর্ঘ একটা চেজিং শুরু হয়। ঠিক সেই সময় গ্রামের বাইরে যাওয়া ডাক্তার বাসে করে বাড়ি ফেরেন। রাস্তায় চলার পথে তিনি মেয়েলি গলায় একটা কান্নার শব্দ পান। এরপর তিনি সেই আওয়াজ লক্ষ্য করে কুয়াটির দিকে এগিয়ে যেতে থাকেন। অপরদিকে অনেক চেষ্টার পর গুর্জা এবং তার বন্ধুরা সেই অচেনা ব্যক্তিকে ধরে ফেলে। গামছার আড়ালে চেহারা স্পষ্ট হয়। অচেনা ব্যক্তিটি আর কেউ নয়, সে হলো বাসুর বন্ধুর নানি। এদিকে ডাক্তার যখন কুয়োর কাছাকাছি আসে তখন সে দেখতে পায় কুয়োর ঠিক উপরে একটি মেয়ে বসে আছে এবং খুব ভয়ানকভাবে সে তারই দিকে তাকিয়ে আছে। ডাক্তার অবাক হয়ে যায় এবং তার মুখ থেকে একটি নাম বেরিয়ে আসে, স্যালু। গল্পের প্রথমার্ধ শেষ হয়। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে 18 মাস আগের ঘটনাটি দেখানো হয়। স্যালু তখন কলেজে পড়ছিল। এখনও তার বাবা তাকে মেনে নেয়নি। এখনও সে তার নানির সাথেই থাকে। স্যালু ছিল একজন যুবতী এবং খুব সুন্দরী একটি মেয়ে, তাই গ্রামের অনেকেই তাকে কাছে পাওয়ার চেষ্টা করত। কিন্তু স্যালু কারো প্রতি মনোযোগ দিত না, শুধুমাত্র কলেজের ইংলিশ টিচার ছাড়া। স্যালু তার টিচারকে ভালোবাসত। সে যখনই স্যালুর সাথে কথা বলতো স্যালু খুবই খুশি হতো। টিচারের নাম ছিল মদন। স্যালু পড়াশোনায় খুব ইন্টেলিজেন্ট ছিল, তাই মদনও স্যালুকে পছন্দ করত। একদিন রাতে যখন স্যালু মদনের কথাই ভাবছিল তখন হঠাৎ করেই তার বাম হাত কাঁপতে শুরু করে এবং অজ্ঞান অবস্থায় সে রঙিন প্রজাপতি দেখতে পায়। কিছুক্ষণ পর যখন স্যালুর চোখ খোলে তখন সে খুবই অবাক হয়ে যায়। একদিন মদনের জন্মদিন উপলক্ষে স্যালু নিজের হাতে ক্ষীর বানিয়ে মদনের বাড়িতে যায়। সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মদন স্যালুকে বলে, স্যালু একটু বসো, বৃষ্টি কমলে চলে যেও। স্যালুকে বসিয়ে মদন রোমিও এবং জুলিয়েটের গল্প বলতে শুরু করে এবং সে স্যালুর আরও কাছে আসতে চায়, কিন্তু স্যালু তৎক্ষণাৎ মদনের বাড়ি থেকে বেরিয়ে যায়। যেহেতু সে মদনকে ভালোবাসত তাই সে আবারও মদনের কাছে ফিরে আসে এবং তাদের রোমান্টিক সম্পর্কটি আবার শুরু হয়ে যায়। এর কয়েকদিন পর স্যালু জানতে পারে যে মদন কলেজ ছেড়ে দিয়েছে। মদনের জায়গায় অন্য একজন অধ্যাপক আসে। স্যালু মনে করে মদন হয়তো গ্রামে গিয়ে ছুটি কাটাচ্ছে,
তাই সে তার অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরও মদন ফিরে আসে না। আরও কয়েকটা দিন কেটে যায়। একদিন মদন একটি মেয়েকে বিয়ে করে তার কলেজে আসে। এটি দেখে শ্যালু খুবই হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে মদন তার সাথে প্রতারণা করেছে। যখন শ্যালু এই বিষয়ে মদনকে জিজ্ঞাসা করে তখন মদন সরাসরি তাকে অপমান করে। সে বলে, তুমি কেবল একটি বই, এমন একটি বই যেটা শুধু একবারই পড়া যায়। বেচারা শ্যালু খুবই দুঃখী হয়। এরপর শ্যালু যখন তার বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার নানি মারা গেছে। এরপর শ্যালুর বাবা এবং তার সৎমা তাদের বাড়িতে আসে। গ্রামবাসীরা শ্যালুর বাবাকে অনুরোধ করে যে মেয়েকে মেনে নিতে। শ্যালুর বাবা তার মেয়েকে মেনে নেবে, কিন্তু তার একটা শর্ত আছে। শ্যালুকে সমস্ত জমিজমা তার বাবার নামে করে দিতে হবে, তবেই তারা শ্যালুর দেখাশোনা করবে। রেগে গিয়ে শ্যালু তার জমির সমস্ত কাগজপত্র তার বাবার মুখের উপর ছুঁড়ে মারে। শ্যালুর বাবা বলে, তোমার এত সাহস, তুমি সবার সামনে আমাকে অপমান করলে। শ্যালু বলে, তুমি বাবা বলার যোগ্য নও। এই সুযোগে শ্যালুর সৎমা জমির কাগজপত্রগুলি নিয়ে নেয়। তারা শ্যালুর মতো মেয়ের মুখ দেখতে চায় না, এটা বলে তারা চলে যায়। এরপর বেচারা শ্যালু সম্পূর্ণ একা হয়ে পড়ে। তার জীবনে এখন আর কেউ নেই। যাদের সে ভালোবেসেছিল সবাই তাকে ছেড়ে চলে গেছে। কথাগুলি মনে করে কখনো সে রেগে যায়, কখনো কাঁদে, আবার কখনো হতাশ হয়ে পড়ে। মদন দূরে থাকলেও শ্যালুর সর্বদা মনে হয় মদন তার কাছেই আছে। এই সুযোগে গ্রামের একটি ছেলে শ্যালুর কাছে আসে। শ্যালু সেই ছেলেটির মধ্যে মদনকে দেখতে পায়। একটা হিংস্র জানোয়ার মুখের সামনে মাংস পেলে যা হয়। এই সময় শ্যালুর হাত আবার কাঁপতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। আবারও সে তার চোখের সামনে রঙিন প্রজাপতিগুলি দেখতে পায়। মদনের চিন্তায় বিভোর এই মেয়েটিকে ইতিমধ্যে কয়েকজন ব্যবহার করে নিয়েছে। জীবিকা নির্বাহের জন্য পড়াশোনা ছেড়ে এখন সে একটি কাঠের কারখানায় কাজ করে। শ্যালু যখন রাস্তা দিয়ে যাওয়া আসা করে গ্রামের বৃদ্ধ থেকে যুবক সকলেই শ্যালুকে কুনজরে দেখে। একদিন সে যখন বাসে করে কাজে যাচ্ছিল তখন বাসের মধ্যে একটি লোক তাকে স্পর্শ করার চেষ্টা করে। ঠিক সেই সময়তেই তার আবার হাত কাঁপা শুরু হয়ে যায়। কিন্তু শ্যালু এখন হাতে একটি রাবার ব্যান্ড পরে থাকে। যখনই তার হাত কাঁপে তখনই সে রাবার ব্যান্ড দিয়ে নিজেকে জোরে আঘাত করে। বারবার এটা করার ফলে শ্যালুর হাতে বেশ জখম হয়ে ওঠে। শ্যালু যে কারখানায় কাজ করে সেই কারখানার মালিক তার বন্ধুদের শ্যালুর কাছে পাঠায়। এরপর এই লোকগুলো যখন শ্যালুকে স্পর্শ করার চেষ্টা করে তখনই শ্যালু তাদের থেকে দূরে সরে যায়। রেগে গিয়ে শ্যালুর মালিক শ্যালুকে বকাঝকা করে এবং মিথ্যা অভিযোগে তাকে কারখানা থেকে বের করে দেয়। অপমান, ক্রোধ এবং কষ্টে সে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তার সাহসে কুলায় না। ওই রাতেই শ্যালু সেই ছেলেটিকে তার বাড়িতে ডাকে। শ্যালু তার পোশাক আশাক খুলে ফেলে এবং ছেলেটিকে আঘাত করতে বলে। এরপর ছেলেটি যখন মারধর করে শ্যালু তখন কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। ছেলেটি শ্যালুর শরীরে হাত রাখলে শ্যালু জোরে জোরে চিৎকার করে ওঠে। ভয়ে সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে শ্যালু সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। সে নিজেও জানে না সে কোথায় যাচ্ছে। একইভাবে বারবার তার হাত কাঁপতে থাকে এবং একইভাবে সে বারবার অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে প্রতিবারই তার সামনে অচেনা লোককে দেখতে পায়। একদিন সে যখন বাড়ি ফিরছিল 4-5 জন গুন্ডা বদমাশ ধরনের লোক তার পিছু করে, কিন্তু এখানে বাকি দৃশ্যটি আর দেখানো হয় না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামে শ্যালুর চরিত্র নিয়ে কথা উঠতে শুরু হয়েছে। জমিদার প্রকাশবাবুর কাছেও এই খবর পৌঁছায়। প্রকাশবাবু লোক পাঠায় এবং শ্যালুকে ধরে আনতে বলে। শ্যালু তখন একটি নতুন শাড়ি পরে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। গ্রামবাসীরা শ্যালুকে টেনে হিঁচড়ে জমিদার বাড়িতে নিয়ে আসে। এখানে প্রকাশবাবু শ্যালুর এই নোংরা কাজের জন্য তাকে তীব্র নিন্দা করে। শ্যালু শুধুই কাঁদতে থাকে। প্রকাশবাবু আদেশ দেয় এই মেয়েকে পাথর মেরে কামছাড়া করা হোক। প্রকাশবাবুর আদেশ অনুযায়ী গ্রামবাসীরা বেচারা শ্যালুকে অনেক মারধর করে এবং তাকে গ্রাম থেকে বের করে দেয়। পরের দিন গ্রামে একটি কুয়োর মধ্যে শ্যালুর মৃতদেহ পাওয়া যায়, কিন্তু এই মৃতদেহ সৎকার করা হয় না, কারণ এই অপবিত্র শরীর কেউ ছুঁতে চায় না। তাদের কথাবার্তা অনুযায়ী এই দেহ তারা নদীতে ফেলে দিতে চায়। সিন বর্তমানে ফিরে আসে। পুলিশ স্টেশনে নানিকে দেখতে পাই। নানি মায়াকে বলে, এই হত্যাকাণ্ডে আমার কোনো হাত নেই। আমি শুধু আমার এবং গুর্জার বোনের নাম দেয়ালে লিখতে চাইছিলাম, যাতে গ্রামবাসীরা আমাদের বিয়ে দিয়ে দেয়। আমি তাকে বড্ড ভালোবাসি। অফিসার মায়া নানিকে ছেড়ে দেয়, কারণ পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে তেমন কোনো ক্লু নেই যেটা থেকে প্রমাণ হয় যে এই হত্যাগুলির পিছনে নানি রয়েছে। কনস্টেবল মায়াকে বলে, এই গ্রামের ডাক্তার গ্রামের কুয়ার পাশে একটি ডাইনিকে ঘোরাঘুরি করতে দেখেছে। মায়া কোনো উত্তর দেয় না। সেই রাতে গুর্জা এবং কিছু গ্রামবাসী একত্রিত হয়। গুর্জা আগে থেকেই জানতো যে নানি খুনি নয়।
এবং খুনি যেই হোক না কেন আজ রাতে সে দেয়ালিতে অবশ্যই আসবে, কারণ কাল মঙ্গলবার আর এইবার তাকে হাতে নাতে ধরতেই হবে। গ্রামবাসীরা আবার তাদের গ্রামে টহল দেয় এবং সকলে আলাদা আলাদা হয়ে হত্যাকারীদের খুঁজতে শুরু করে। অন্ধকারের মধ্যে একটি লোক হাতে এবং মাথায় আগুন নিয়ে দৌড়ানো মহিলা অর্থাৎ দেবীমার প্রতিরূপকে দেখতে পায় এবং ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। মন্দিরে পুরোহিতকে দেখার পর ঘটনাটি স্পষ্ট হয়। আমরা জানতে পারি মহিলা দেবীর মন্দিরে কাজ করতেন। সকলের মঙ্গল কামনায় প্রতি মঙ্গলবার তাকে এই কাজটি সম্পন্ন করতে হতো এবং এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। প্রথার নিয়ম অনুযায়ী মানুষের অজান্তে তাকে এই কাজটি করতে হতো। ঠিক তখনই গ্রামের অন্য দিক থেকে আরও একটি আওয়াজ আসে, যেখানে বলা হয় দেয়ালে কিছু লেখা হয়েছে। এরপর সকলেই দৌড়ে সে জায়গায় পৌঁছায় এবং তারা দেখে দেওয়ালে এইডস সম্পর্কিত কিছু লেখা রয়েছে। গুর্জা এটা দেখার পর খুবই রেগে যায় এবং সে ড্যানিয়েলকে বকাবকি করে। ড্যানিয়েল পড়াশোনা জানে না, কিন্তু সেও এখানে কারো চিৎকার শুনেই এসেছে। তখন গুর্জার বুঝতে বাকি থাকে না যে কেউ তাদের মিথ্যে আওয়াজ দিয়ে গ্রামের বাইরে ডেকে এনেছে। অপরদিকে আমরা জানতে পারি যে দেয়ালে নাম লেখার লোক আর কেউ নয়, সেই গ্রামের ডাক্তার। অফিসার মায়া ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলে এবং তার অভিনয়ের তারিফ করতে শুরু করে। মায়ের কথা অনুযায়ী ডাক্তার সবসময় গ্রামে নিরীহ হয়ে থাকার অভিনয় করেছেন এবং ডাইনের ভয় দেখিয়ে গ্রামে গুজব ছড়িয়েছেন। পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল যে মৃত্যুর আগে তাদের অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছিল। এই গ্রামে একমাত্র ডাক্তারের কাছেই এই ওষুধ থাকতে পারে। ডাক্তার জানতো গ্রামের লোকেরা কোনোভাবেই মৃতদেহগুলি পোস্টমর্টম করতে দেবে না, তাই ধরা পড়ার কোনো চান্স নেই। মায়া ডাক্তারের পর্দা ফাঁস করে দেয়। ডাক্তার সেই জায়গা ছেড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ডাক্তার ব্যাগ থেকে কিছু একটা বের করে এবং সে মায়াকে অজ্ঞান করে দেয়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই মায়াকে একটি জায়গায় বেঁধে রাখা হয়েছে। জ্ঞান ফেরার পর মায়া ডাক্তারকে প্রশ্ন করে কেন সে এসব করছে। ডাক্তার উত্তর দেয় শ্যালুর জন্য। মায়া বলে সে রক্ষিতার জন্য, মনে হয় সেও তোমাকে অনেক সুখ দিয়েছে। মায়ের এই কথা শুনে ডাক্তার প্রচণ্ড রেগে যায়। ডাক্তার বলে তুমি শ্যালুর ব্যাপারে শুধু অর্ধেকটাই শুনেছ, আসল সত্যিটা কি সেটা জানতে চাও? এখানে সিন আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। একদিন রাতে ডাক্তার যখন বাড়ি ফিরছিল, রাস্তার ধারে সে শ্যালুকে আহত অবস্থায় দেখতে পায়। ডাক্তার শ্যালুকে বাড়িতে নিয়ে আসে এবং তার চিকিৎসা শুরু হয়। জ্ঞান ফেরার পর রাগে সে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ডাক্তার তাকে শান্ত করে। শ্যালু বলে সে মরতে চায়, কিন্তু তার সাহস হয় না আত্মহত্যা করার। ডাক্তার শ্যালুর সমস্যা জানতে চাইলে শ্যালু সব কিছু তাকে খুলে বলে। সেই দিন ডাক্তার শ্যালুকে শহরে নিয়ে আসে এবং একজন সাইকোলজিস্টকে দেখান। সাইকোলজিস্ট শ্যালুর সাথে কথাবার্তা বলে এবং কয়েকটি টেস্ট করে বেশ কিছু তথ্য সংগ্রহ করে। দুই ডাক্তারের কথোপকথন থেকে আমরা জানতে পারি শ্যালু হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার নামক রোগে ভুগছে, অর্থাৎ সে না চাইলেও তার শরীর সেক্স চায়। সাধারণ মেয়েদের মধ্যে যে পরিমাণ হরমোন রিলিজ হয়, শ্যালু শরীরে তার 10 গুণ বেশি হরমোন রিলিজ হয়। এর অনেক কারণ থাকতে পারে, যেমন মানসিক চাপ, একাকিত্বতা, দুঃখ কষ্ট, শৈশবে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, এমন আরও অনেক কিছু কারণ হতে পারে। এই ধরনের পেশেন্টরা একা থাকতে বেশি পছন্দ করে। অজান্তেই তাদের শরীর এমন কিছু কাজ করে ফেলে যেটা করার পরই তাদের অনুশোচনা হয়। শ্যালু নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে আঘাত করতে শুরু করে। তার শরীরে অনেক আঘাতের দাগও পাওয়া গেছে। এমন কোনো ওষুধ নেই যাতে এই রোগ সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। এখন উপায় বলতে সবসময় তার খেয়াল রাখতে হবে। তাকে এই অনুভূতি দেওয়া খুবই দরকার যে এই পৃথিবীতে তার কেউ আছে। শ্যালুর বয়সী ডাক্তারেরও একটি মেয়ে ছিল। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য না করতে পেরে মেয়েটি আগুনে পুড়ে মারা গিয়েছিল। ডাক্তার শ্যালুর মধ্যে তার মেয়েকে ফিরে পেয়েছে, তাই সে শ্যালুকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। সিন বর্তমানে ফিরে আসে। ডাক্তার মায়াকে বলে ঠিক সেই সময় শ্যালুর জীবনে আরও একটি লোক আসে। ঠিক সেই মুহূর্তে আমরা ফটোগ্রাফার বাসুকে দেখতে পাই। হত্যাকারীর খোঁজ করতে করতে সে একটি জঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছে। এখানে বাসুর সামনে সেই মাস্ক পরা লোকটিকে আমরা দেখতে পাই। এর আগেও বেশ কয়েকটি দৃশ্যে এই লোকটিকে আমরা দেখেছি। লোকটি দেবী মায়ের মুখোশ পরে বাসুর পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। এরপর ওই মাস্ক পরা লোকটির সাথে বাসুর লড়াই শুরু হয়। দীর্ঘ সময় পর্যন্ত তাদের প্রচণ্ড হাতাহাতি চলতে থাকে। বাসু একটি চাকু দিয়ে ওই মাস্ক পরা লোকটিকে আঘাত করে, তবুও সেই লোকটি তার মাস্ক খোলে না। এরপর সুযোগ পেয়ে সেই মাস্ক পরা লোকটি একটি ত্রিশূল দিয়ে বাসুকে শেষ করে দেয়। অপরদিকে ডাক্তার মায়াকে বলে তিনি লক্ষ্য করতেন যে সবসময় একজন মাস্ক পরা ব্যক্তি শ্যালুকে ফলো করত। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়।
ডাক্তার একদিন সেই মাস্ক পরা লোকটিকে ধরে এবং তার পরিচয় জিজ্ঞাসা করেন। তারপর ডাক্তার সেই মাস্ক পরা লোকটিকে সেলুর সামনে নিয়ে আসে। লোকটির হাতে থাকা কাজলের সেই কৌটোটা দেখে বুঝতে বাকি থাকে না যে এটা স্যালুর শৈশবের বন্ধু রবি। স্যালু কাঁদতে কাঁদতে রবিকে জড়িয়ে ধরে। দৃশ্যটি আরও একটু ফ্ল্যাশব্যাকে যায়। একদিন স্যালু রবির খোঁজে তার বাড়িতে যায়, কিন্তু রবি সেই সময় তার বাড়িতে ছিল না। তখন তার বাবা স্যালুর সাথে খারাপ আচরণ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রবি বাড়ি ফিরে আসে। সেই ঘটনা দেখে ফেলে। স্যালু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সেই রাতে রবি তার বাবাকে ভারী কিছু একটা দিয়ে আঘাত করে এবং বাড়িতে আগুন লাগিয়ে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। গ্রামের সকলেই ভাবতে শুরু করে যে বাবা ছেলে দুজনেই পুড়ে মারা গেছে। রবির মুখ একটু পুড়ে যাওয়ার কারণে রবি সর্বদা দেবী মায়ের মাস্ক পরে থাকতেন। সিন বর্তমানে ফিরে এলে আমরা জানতে পারি সেই ছোটবেলা থেকে রবির ছায়ার মতো সবসময় স্যালুর পাশেই থাকত। স্যালুর দুঃখে কষ্টে একাকিত্বে সবসময় সে দূর থেকেই তাকে লক্ষ্য রেখেছিল, কিন্তু সাহস করে সে কখনোই স্যালুর কাছে আসতে পারেনি, কারণ তার বাবা স্যালুর সাথে যে নোংরামিটা করেছিল সেটার জন্য রবি স্যালুর কাছে মুখ দেখাতেও লজ্জা পেত। এখন স্যালু সম্পর্কে সবকিছু জানার পর আর এক মুহূর্তের জন্য রবি তার থেকে দূরে থাকতে চায় না, তাই সে তাকে বিয়ে করবে ঠিক করে। ডাক্তার তাদের সমস্ত অতীত ভুলে যেতে বলে এবং বিবাহ করে নতুন জীবন শুরু করার কথা বলে। পরদিন ডাক্তার এবং রবি অন্য গ্রামে গিয়ে বিয়ের সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন। তারা দেখতে পায় গ্রামের লোকেরা কিছু একটা জানতে পেরে সেই দিকেই ছুটে যাচ্ছে। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে ডাক্তার জানতে পারে যে স্যালু কুয়ায় পড়ে মারা গেছে। কথাটা শোনার পর তারা দুজনেই চমকে ওঠে এবং দ্রুত সেই কুয়াটির কাছে পৌঁছায়। সত্যিই সেখানে স্যালুর মৃতদেহ পড়েছিল। গ্রামের লোকেরা চলে যাওয়ার পর রবি এবং ডাক্তার অনেক কান্নাকাটি করে। সেদিন স্যালুর নতুন শাড়ি পরে রেডি হওয়ার আসল কারণ এটাই ছিল, কারণ আজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সিন পুনরায় বর্তমানে ফিরে আসে। ডাক্তারের কথা শুনে মায়া শক হয়ে যায়। সে বলে, তার মানে তুমি একা নাও, তোমার সাথে আরও একজন আছে। স্যালুর মধ্যে শারীরিক প্রবলেম ছিল সেটা গ্রামের লোকেদের তো একবার জানাতে পারতে। আর স্যালু যদি আত্মহত্যাই করে থাকে তাহলে তোমরা গ্রামের এই নিরীহ মানুষগুলোকে কেন মারছো? ডাক্তার বলে, স্যালু আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। স্যালুর হত্যাকাণ্ডে মোট 6 জন জড়িত, যার শাস্তি আমরা 4 জনকে আগেই দিয়েছি। 5ম জন বাসুকে রবি হয়তো এতক্ষণে শেষ করে দিয়েছে। এখন শুধুমাত্র একজনই বাকি আছে, সেও কিছুক্ষণের মধ্যে মারা যাবে। মায়া জিজ্ঞাসা করে কে সেই লোক। অপরদিকে প্রকাশম তার বাড়িতে ফিরে আসে। তার স্ত্রী জিজ্ঞাসা করে কিছু জানতে পারলে কে এগুলো লিখছে। প্রকাশম তার স্ত্রীর গলা চেপে ধরে এবং বলে, এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি নিরীহ সাহায্য কেন? এখানে আমাদের গল্পের মেন ভিলেন অর্থাৎ জমিদারের স্ত্রীর আসল রূপটা দেখতে পাই। সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এক রাতে কিছু লোক সেলুর সাথে খারাপ কিছু করার জন্য তার পিছু নেয়। তখন সেলু নিজের প্রাণ বাঁচাতে একটি জায়গায় পৌঁছায়। সেখানেই একটি ঘরে বাসু এবং জমিদারের স্ত্রীকে দেখতে পাই। সেলু তাদের দেখে ফেলে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। জমিদারের স্ত্রী সেলুকে দেখে ফেলে। তার অধীনে কাজ করার লোকেদের ডেকে সেলুকে হত্যা করার নির্দেশ দেয়। এরপর জমিদারের স্ত্রী বাসু এবং আরও 4 জন লোক মিলে সেলুকে নির্মমভাবে হত্যা করে। সিন বর্তমানে ফিরে আসে। স্ত্রীর এই সত্যটা জানার পর জমিদার প্রকাশম প্রচণ্ড রেগেছিলেন এবং তিনি তার স্ত্রীকে কিছুটা এভাবে শাস্তি দেন। ডাক্তার এখানে এসেছিলেন শেষ খুনিকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তিনি দেখেন প্রকাশম তার কাজ সহজ করে দিয়েছে। অপরদিকে রবিকে দেখানো হয়। কুয়াতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এখানে আমরা সেই কুকুরটিকেও দেখতে পাই যেটিকে ছোটবেলায় এই কুয়ো থেকে উদ্ধার করা হয়েছিল। পরদিন সকালে মায়া জমিদারের কাছে এসে তার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে জানতে চায়। জমিদারের কথা অনুযায়ী গ্রামের মঙ্গলের জন্য তার স্ত্রী নিজেকে বলি দিয়েছেন। গ্রামের লোকেরা হাত জড়ো করে জমিদার পত্নীর শান্তি কামনা করে। কিছু সময় পর ডাক্তার জমিদারের চিকিৎসা করতে আসে, কারণ গত রাতে স্ত্রীর সাথে হাতাহাতি করতে গিয়ে তিনি আঘাত পেয়েছিলেন। ডাক্তার প্রকাশমকে জিজ্ঞাসা করে, আপনি আপনার স্ত্রীকে এত মহান কেন বানিয়ে দিলেন? প্রকাশম বলে, আমার স্ত্রী সাধুর বেশে একজন রাবণ ছিল। গ্রামের লোকেরা যদি তার আসল সত্যটা জানত তাহলে তাদের মনে যে বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেত। প্রকাশম ডাক্তারকে বলে, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। স্যালুকে কে মেরেছে এটা আপনি জানলেন কিভাবে? গল্পের শুরু থেকে যে অন্ধ লোকটিকে আমরা পুলি নামে চিনি সে আসলে অন্ধ ছিল না। মানুষের সহানুভূতি পাওয়ার জন্য পুলি অন্ধের নাটক করত। সেই রাতে যখন পুলি কুয়োর পাশে বসে মদ খাচ্ছিল তখন সে দেখেছিল 6 জন লোক সেলুকে হত্যা করছে।
পুলি এই কথাটি রবি এবং ডাক্তারদের জানিয়েছিল। মুভিটি এখানেই এন্ড হয়ে যায়।